নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আপনাদের সবাইকে জানাই রাখির শুভকামনা, শুভেচ্ছা। রাখির দিনে আপনারা সবাই আমাদের সারা জীবনের যে সংস্কার, সেই সংস্কারে আমরা ভাই বোন মিলে সুন্দর একটা যে আমাদের নিজস্ব যে সিস্টেম, সেই সিস্টেমটাকে যেন চালিয়ে রাখতে পারি, আমরা ভালো থাকতে পারি, এই শুভকামনা করে আজকের ভিডিওটা আমি আরম্ভ করছি। দেখুন, আমাকে অনেকেই পার্সোনালি প্রশ্ন করেছেন। আমি কোনো ভিডিওতে বলেছি যে হ্যাঁ আমি একটা করব, যে ট্যারিফ যেটা হচ্ছে ইউএস এক্সপোর্ট যা হচ্ছে, তার আমাদের মার্কেটে কি প্রভাব পড়তে পারে। অলমোস্ট দেখছেন রোজ নিফটি পড়ে যাচ্ছে, প্রায় নিফটি 26,354-তে বন্ধ করেছে, মানে 24,354, 26,354 হলে তো নতুন হাই হয়ে যেত। যাই হোক, তো এইসব জায়গায় একটা ভালো লেভেল অনেকে ভাবছেন, অনেকে আবার ভাবছেন এটা মনে হয় সবে শুরু। যদি সত্যি করে ইম্প্যাক্টেড হয়, যে ট্যারিফ যদি আমাদের মার্কেটকে ইম্প্যাক্ট করে, সেক্ষেত্রে হয়তো মার্কেট আরও অনেকটা নিচে যেতে পারে। মিড ক্যাপ, স্মল ক্যাপ পড়ছে। আমাদের বেশিরভাগ লোকের যাদের পোর্টফোলিও আমাদের আছে, সেই পোর্টফোলিওগুলো নিচে রয়েছে। তো এটা একটা টেনশনের ব্যাপার না? এত মার্কেট আমরা প্রত্যেকেই আসছি, আমরা তো বুঝতে পারছি না যে জিওপলিটিক্যাল এবং এই ইউএস টেনশন আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে। ফার্স্ট অফ অল ঠিক কি হয়েছে আপনাদের বলি। প্রথমে আমরা তো এমনিতেই ইউএসকে একটা ট্যারিফ দিতাম, সেটা 10 থেকে 13% মধ্যে রেঞ্জ ছিল। এরপরে ইউএস প্রথমে 25% ট্যারিফ লাগায়, যেটা 1 আগস্ট থেকে অলরেডি শুরু হয়ে গেছে। এবং ভারত রাশিয়া থেকে তেল কিনছে বলে আবার এক্সট্রা 25% ট্যারিফ লাগায়, যেটা শুরু হবে হচ্ছে 27 আগস্ট থেকে নেওয়া শুরু হবে। এই হচ্ছে ব্যাপার। এখন এর ইম্প্যাক্ট কতটা? ধরুন আমাদের টোটাল এক্সপোর্ট যদি আপনি ধরেন, সেইগুলো আমরা হিসেব করব। কিন্তু এই সময় এই জায়গায় দাঁড়িয়ে এখন তো আমরা জানি না যে কি হতে চলেছে, আমাদের সঙ্গে কি নেগোসিয়েশন হবে। যেরকম ট্রাম্প বলে দিয়েছেন, না যতদিন না রাশিয়ান অয়েল কেনা বন্ধ হচ্ছে আমরা নেগোসিয়েশন করব না। আবার শোনা যাচ্ছে 15 আগস্টে নাকি ট্রাম্প এবং পুতিন বসবেন। তাহলে তখন যদি তাদের মধ্যে মিটে যায়, তাহলে কি আমাদের নেগোসিয়েশন হতে পারে? তাহলে এই সময়ের যে এই দোলাচলে আপনি কি করবেন? আপনার যা শেয়ার আছে সেগুলো যা ভালো দামে এসছে সেগুলো নতুন করে কিনবেন, নাকি যা আছে সেগুলো বেচে দেবেন? এই সময়ে আপনার একটা বিশ্বস্ত বন্ধুর দরকার হতে পারে, যে এই সময়ে আপনাকে হেল্প করবে। তো সেরকম একটা বন্ধুকে নিয়ে আমরা আজকে এসেছি। আপনারা যদি রিসেন্ট নিউজ ফলো করে থাকেন, তাহলে দেখবেন যে এই ট্রেড ডিল, জিওপলিটিক্যাল ইভেন্টস, এগুলো পুরো শিরোনামে আছে। কিন্তু এগুলো শুধু শিরোনাম নয়, এটা সত্যিকারের ঘটনা এবং এর ইমিডিয়েট ইম্প্যাক্ট আছে মার্কেটের ওপর। ধরুন সামান্য যদি একটা ট্রেড ডিল, কারোর সঙ্গে একটা চুক্তি সাইন হয়, তাহলে কি হতে পারে যে আপনি যে যা কিছু রপ্তানি করেন, সেই রপ্তানিটা বেড়ে যেতে পারে। আপনার ভালো চুক্তি হলে প্রচুর এফআইআই লগ্নি করতে দেশে চলে আসতে পারে। তো এবং ডলার আমাদের দেশে আসতে পারে। আবার ফ্লিপ সাইডে দেখুন, মানে উল্টো দিক যদি করি, যদি আমাদের বিরুদ্ধে কোনো দেশ, যেরকম ধরুন আমেরিকা করেছে, এরপরে যদি আরও কিছু বাড়ায়, ট্যারিফ যদি বাড়ে বা স্যাংশন হয় বা অন্য কোনো জিওপলিটিক্যাল টেনশন হয়, সেগুলো কি করে আমাদের মধ্যে একটা কস্ট বাড়িয়ে দেয়, ইনফ্লেশন বেড়ে যেতে পারে। তার ফলে কি হবে, আপনার যে সাপ্লাই চেনটা আছে, প্রতিটা দেশের সঙ্গে দেশের একটা সাপ্লাই চেন আছে, আমরা দিচ্ছি আসছি, সেটা নষ্ট হতে পারে। অ্যান্ড দ্যাট ক্রিয়েট আ প্রবলেম ইন দ্য মার্কেট। তো এই সময়ে আপনাকে থাকতে হবে কি, যে না, এইটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জিং টাইমে যদি এমন কিছু আপনার সঙ্গে থাকে যেটা এই চ্যালেঞ্জটাকে উতরে যেতে আপনাকে হেল্প করবে, তো সেটা আপনার পক্ষে খুব হেল্পফুল হবে। এবং এই কারণেই আমি আপনাদের সাজেস্ট করছি ব্লিঙ্কএক্স। এই ব্লিঙ্কএক্স এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অনেক কিছু পাবেন। ফার্স্ট অফ অল, যে ব্লিঙ্কএক্সে যে সবথেকে যেটা সুবিধা, সেটা হচ্ছে রিসার্চ কল। এই রিসার্চ কলগুলো আপনাকে সুবিধা দেয় যে আপনি কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস দেবেন, কোথায় এক্সিট করতে হবে, কখন প্রফিটটা আরও দেখতে হবে, কখন লস বুক করতে হবে,
এগুলো ওদের ফ্রি রিসার্চ কলের মাধ্যমে আপনি পাবেন। এছাড়াও আরেকটা বড় সুবিধা হচ্ছে ওরা এখন লঞ্চ করেছে নতুনদের জন্য 2 মান্থ ফ্রি ব্রোকারেজ প্ল্যান। 2 মান্থ কমপ্লিটলি ফ্রি। এতে আপনি ইকুইটি, ডেলিভারি, ইন্ট্রাডে, এফএনও, ইন্ট্রাডে এবং যা আপনি করবেন অপশনস, এছাড়া হচ্ছে আপনার কারেন্সি এবং আইপিও কমপ্লিটলি ফ্রিতে পাবেন। আপনার 2 মাসের জন্য কিচ্ছু দিতে হবে না। এছাড়া আপনারা যারা অপশন মার্কেটে খুব আছেন, ওদের একটা ব্যাপক জিনিস আছে যেটার নাম হচ্ছে ফ্ল্যাশ ট্রেড। এই ফ্ল্যাশ ট্রেডে একসঙ্গে আপনি হায়েস্ট ওপেন ইন্টারেস্ট, এটিএম, অ্যাট দ্য মানি কল অ্যান্ড মোস্ট ট্রেডেড কন্ট্রাক্টস, এই 3টের ওপর বেস করে বেস্ট 5 কন্ট্রাক্ট পাবেন। এবং এতে কি হচ্ছে, আপনি একটা ক্লিকেই যে কোনো ট্রেড মারতে পারবেন, আপনার সময়ও বাঁচবে এবং আপনি তাড়াতাড়ি ট্রেডটা কি আছে সেটা এক ঝলকে দেখতে পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন? আমার নিচে আপনাদের আমি দিয়ে দিচ্ছি আমার ফার্স্ট কমেন্ট এবং নিচে ডেসক্রিপশানে আমি ব্লিঙ্কিক্সের লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা দেরি না করে তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলতে পারেন। যাই হোক, এখন এই অবস্থায় আপনি স্টক বাঁচবেন, স্টক বেচে দেবেন নাকি স্টক নতুন করে কিনবেন, অ্যাকুমুলেট করবেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার মার্কেট রোজ পড়ে যাচ্ছে, অথচ ইউএস মার্কেট ডেলি বাড়ছে। তো আপনার মনেই হতে পারে যে আমরা কি তাহলে আন্ডার পারফর্ম তো করছি, এই আন্ডার পারফরমেন্স কত দূর যেতে পারে, তো এই ইম্প্যাক্টটা কি? তাহলে আমাদের প্রথম জানতে হবে যে আমাদের টোটাল এক্সপোর্টটা মোটামুটি কত। ধরুন আমাদের ইউএসের আমরা মোটামুটি $450 বিলিয়ন মতো টোটাল এক্সপোর্ট করি। তার মধ্যে $87 বিলিয়ন এক্সপোর্ট হচ্ছে আপনার আমেরিকায়। এর মধ্যে আমাদের প্রধান এক্সপোর্টেরগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে ফার্মাসি, মানে ওষুধপত্র যায়, সেটা কিন্তু এক্সেম্পটেড আছে, এবং চিপস, সেমিকন্ডাক্টর যেগুলো যায় সেটাও এক্সেম্পটেড। এই দুটো সেক্টর আমাদের এক্সেম্পটেড, ফার্মা এবং সেমিকন্ডাক্টর। আর আমার এক্সেম্পটেড আছে হচ্ছে আপনার আরেকটা সেক্টর আছে, জাস্ট এ মিনিট আমি বলে দিচ্ছি। 3টে সেক্টর এক্সেম্পটেড রয়েছে আমাদের। ফার্মা এক্সেম্পটেড, টেলিকম ইনস্ট্রুমেন্টস বেশি যায়, এটা এক্সেম্পটেড নয়, এটা প্রায় যায় 6.5 বিলিয়ন। ফার্মা যায় 8.1 বিলিয়ন, টেলিকম ইনস্ট্রুমেন্ট যায় 6.5, এবং প্রেসিয়াস স্টোনস এটা যায় 5.3 বিলিয়ন। এছাড়া যায় লেদার, টেক্সটাইল, লেদার, মেরিন প্রোডাক্টস, এছাড়া আপনার গাড়ির যন্ত্রাংশ, তাছাড়াও যায় অনেক কিছু যায়। তো এই সব ডেয়ারি প্রোডাক্ট যায়, ফার্নিচার যায়, পেপার যায়, সিরামিক, গ্লাস যায়, ইলেকট্রনিক, সেমিকন্ডাক্টর, এনার্জি প্রোডাক্ট, ক্রিটিক্যাল মিনারেলস, এইগুলো যায়। এর মধ্যে 4টে, ভালো করে জেনে রাখুন, 4টে সেক্টর হচ্ছে এক্সেম্পটেড। কি? ফার্স্ট অফ অল ফার্মাসিউটিক্যালস, এনার্জি প্রোডাক্ট, ক্রিটিক্যাল মিনারেলস আর সেমিকন্ডাক্টর। এই 4টে সেক্টর এক্সেম্পটেড, মানে এতে কোনো এফেক্ট পড়বে না। ক্রিটিক্যাল মিনারেল পাঠাতে গেলে কিছু লাগবে না, এনার্জি প্রোডাক্টস পাঠাতে গেলে মানে ক্রুড পাঠাতে গেলে কিছু লাগবে না, সেমিকন্ডাক্টরে কিছু লাগবে না, আর ফার্মাসিউটিক্যালসে কিছু লাগবে না। তাহলে এগুলো যদি বাকি রাখি, তাহলে সব থেকে বেশি এফেক্টেড হবে হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি এবং টেক্সটাইলস, এই দুটো সেক্টর। জানবেন টেক্সটাইলে মূলত ভারত এবং বাংলাদেশ থেকে জিনিস ইউএসএতে যায়। তাহলে ভারতের ওপর যদি 50% ট্যারিফ হয় আর বাংলাদেশের ওপর ট্যারিফ যদি 19% হয়, সেক্ষেত্রে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেশি ওখানে দামটা দিতে সুবিধা হবে, তো সেইগুলো এফেক্টেড হবে। তাহলে এইটা কিন্তু খুব একটা কম নয়। ধরুন যদি আমি হিসেব করে নিই, এটা টোটালে যেটা পড়ছে এই 4টে সেক্টর বাদ দিয়েও অনেক টাকার এক্সপোর্ট একটা জিওপার্ডিজের মধ্যে থাকবে। তো সেই হিসাবে যদি বলেন, তাহলে মোটামুটি আমাদের জিডিপির, টোটাল জিডিপির 0.2 থেকে 0.5% এফেক্টেড হতে পারে। টোটাল জিডিপির প্রায় 0.5% এফেক্টেড হতে পারে। এছাড়া জিডিপি গ্রোথ 0.6, আমরা আগে আশা করেছিলাম যে জিডিপি গ্রোথ 6.5 হবে,
এই ট্যারিফ এফেক্টের পর দেখছেন জিডিপি গ্রোথের যে অনুমান সেটা বহু জায়গায় কমিয়ে 6.3, 6.2, এমনকি অনেক জায়গায় কমিয়ে 6, মানে গ্রোথের ওপরও 0.5% এফেক্ট পড়তে পারবে বলে অনেকে মনে করছে। কিন্তু আমাদের একটা সুবিধা আছে, এত কিছু বলার পরও আপনাকে সত্যিটা স্বীকার করতে হবে যে আমরা কিন্তু ইউএসএর সঙ্গে ট্রেড সারপ্লাস, মানে আমরা বেশি রপ্তানি করি, ইউএসএ থেকে আমদানিটা কম করি। তো সেইখানে যদি আমাদের এই প্রবলেমটা হয় সেটা আমাদের এফেক্ট করবে, এটা নিয়ে কোনো মানে না বলে লাভ নেই। এখন আমাদের কাছে আশার আলো কোন জায়গায়? এক হচ্ছে 15 তারিখের যে মিটিং হবে, সেই মিটিংয়ে যদি পুতিন আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটা কিছু হয়ে যায়, রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করে, তাহলে রাশিয়ার ওপর, রাশিয়া থেকে তেল কেনা নিয়ে অন্য কারোর কোনো প্রবলেম থাকতে পারে না। সেক্ষেত্রে ভারতের ওপর যে স্যাংশনটা, মানে যেটা উনি চাপিয়েছেন তো রাশিয়া থেকে তেল কিনবে বলে, তাহলে রাশিয়া থেকে তেল কেনা না থাকলে তাহলে সেখানে আর কোনো হেডউইন্ডস থাকছে না। তো এটা একটা পজিটিভ। সেকেন্ডলি হচ্ছে দেখুন, জিওপলিটিক্সে পার্মানেন্ট বন্ধু বা পার্মানেন্ট শত্রু বলে কিছু হয় না। প্রতিটা দেশ তার নিজের স্বার্থ অনুযায়ী বন্ধুত্ব বা বৈরিতা শুরু হয়। তো এই মুহূর্তে হয়তো ভারতকে অতটা লাগছে না, কারণ রাশিয়া থেকে তেল তো একা ভারত কেনে না, চীন সব থেকে বেশি কেনে। ভারত কেনে রাশিয়ান তেলের টোটাল পার্সেন্টেজে 37%, চীন কেনে টোটাল তেলের 46%। অথচ চীনের ওপর দেখুন উনি কিছু করেননি। চীনের সঙ্গে অন্যদিকে 90 ডে একটা উইন্ডো দিয়েছেন যে ট্রেড নিয়ে কথা বলবার জন্য, এই 90 দিন কোনো ট্যারিফ দিতে হবে না। কিন্তু ভারতের ওপর আবার এটা চাপিয়েছেন কেন? না, উনি ভারতকে চাপে রেখে রাশিয়াকে বাগে আনতে চাইছেন। এখন উনার যেটা দেখা যাচ্ছে, উনি পিস প্রাইজ, নোবেল পিস প্রাইজ পেতে খুব আগ্রহী। এখন সবাই ওনাকে যুদ্ধের কৃতিত্ব দিয়েছে, একমাত্র ভারত দেয়নি, সেটা একটা ওনার ভারতের ওপর রাগ। এবার রাশিয়াকে যদি উনি কোনো মতে চাপে ফেলতে পারেন এবং রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায়, তাহলে উনি নিজের দাবিটা আরও জোরদার করতে পারবেন যে আমি পিস প্রাইজটা আমারই পাওয়া উচিত। এটা ওনার একটা অবসেশন প্রায় তৈরি হয়েছে ধরতে পারেন এই পিস প্রাইজ নিয়ে। তো সেই চাপটা রাশিয়া বা চীনের ওপর না দিয়ে উনি ভারতের ওপর দিয়েছেন। এছাড়াও অনেক নিন্দুকে বলে যে আমরা এই যে অপারেশন সিন্দুরে পাকিস্তানেরও যে এয়ারবেসগুলোয় ক্ষতি হয়েছে, তাতে নাকি উনারও কিছু ট্যাকটিক্যাল উইপেন থাকতে পারে, সেখানে হয়তো ওনাদেরও কিছু ক্ষতি হতে পারে। এটা আমাদের জানা নেই, এটা অনেক জায়গায় অনেকে বলছেন এরকম কথাবার্তা, যদিও এটা আমার বিশ্বাস হয় না। আমার যেটা মনে হচ্ছে যে মেনলি ভারতকে চাপে রেখে রাশিয়াকে সাহায্য করার একটা জায়গা উনি খুঁজতে চাইছেন। কিন্তু আমাদের একটা সবথেকে পজিটিভ জিনিস হচ্ছে আমরা 140 কোটির দেশ। যেটুকু আমাদের ট্রেড ডেফিসিট হবে, ট্রেড ডেফিসিট তো হবে যদি আমেরিকাকে আমরা না পাঠাতে পারি, কারণ 50% ট্যারিফে আপনি জিনিস পাঠাতে পারবেন না, আপনার জিনিস কেউ কিনবে না, বিক্রি হবে না। একটা লেভেলের পর ট্যারিফটা আর কোনো মাইনে রাখে না। তো 50 বা 100, 50ও যা, 100ও তাই, 200ও তাই, 500ও তাই। কারণ ওই সব ট্যারিফ বসে গেলে আপনি অন্য মার্কেটে আপনি চেস করতে পারবেন না, মানে আপনার যে প্রোডাক্টের দামটা অন্যদের সঙ্গে তো আপনাকে তো লড়াই করতে হবে, সেই লড়াইয়ের জায়গায় আপনি থাকবেন না। সুতরাং এই ট্যারিফের আমাদেরকে হার্ট করবে, কিন্তু সেই হার্টটা আমরা দুভাবে তুলতে পারি। এক, অন্যান্য দেশের সঙ্গে বাইলেটারাল ট্রেড করে আমাদের অন্যান্য দেশের যদি এক্সপোর্টটা আমরা বাড়াতে পারি, তাহলে এখান থেকে যে এক্সপোর্টে যে ঘাটতিটা হবে সেটা উঠে যাবে। সেকেন্ডলি দেখবেন লাস্ট বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন ভোকাল ফর লোকাল, মানে নিজের দেশের মাল নিজে কেনো। তাহলে আমাদের যেসব যারা উৎপাদন তৈরি করছিলেন উৎপাদকরা, তারা তো সেটা বাইরে পাঠাতেন, সেটা বাইরে না পাঠিয়ে যদি সেটা দেশেই বিক্রি হয়ে যায়, তাহলে তাদের আলটিমেট লস কিছু হবে না। তো এই দুটো আমাদের কাছে এখন অসুবিধা, কিন্তু ইমিডিয়েট এফেক্টে হয়তো আমাদের একটু এফেক্ট পড়বে, এবং সেই ইমিডিয়েটটাই মার্কেট দেখাচ্ছে, যে ইমিডিয়েট এফেক্টের যে রিয়াকশান সেটা মার্কেট আপনাকে এখানে বুঝিয়ে দিচ্ছে যে এই জায়গাতে এসে 25,659 না 69 হাই করার পর সেখান থেকে 24,340-এর কিছু নিচে মার্কেট লো করেছে।
ধরুন 1300 পয়েন্ট করেছে। এখন এফআইআই রিলেন্সলেস সেলার, টানা 14 দিন, লাস্ট দিন শুক্রবার খালি এফআইআই বাই করেছে ক্যাশ মার্কেটে, এর আগে টানা 14 দিন বেঁচেছিল এবং টানা 25 দিন ধরে ডিআইআই বাই করছে। ডিআইআই মার্কেটটাকে ধরে রেখেছে, কিন্তু ডিআইআই একা বাই করে মার্কেটটাকে তুলতে গেলে অসুবিধা আছে, সেখানে এফআইআই বাইং আপনার লাগবে। এফআইআই বাইং কেন করছে না? এফআইআই না বাইং করার 3টে মেন কারণ। একটা হচ্ছে আপনার এই ট্রেড ডিল নিয়ে দেখছে যে চারদিকে একটা অনিশ্চয়তা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট এমন কিছু হয়নি যা এফআইআইকে বলবে যে না এক্ষুনি বাই করো, নাহলে দাম রকেট হয়ে যেতে পারে, হয়নি। থার্ড হচ্ছে টাকার দাম পড়া। টাকার দাম পড়লে এফআইআই এমনিতেই ধরুন 84 থেকে টাকার দাম প্রায় 87-তে চলে গেছে, তাহলে এফআইআই এমনিতে ইনভেস্টমেন্টেই তার 3 থেকে 4% লস হচ্ছে। তো ইমিডিয়েট এফআইআই কোনো ট্রিগার পাচ্ছে না যে কারণে তাকে বাই করতে হবে। কিন্তু কখন বাই করতে পারে এফআইআই? দুটো কারণে করতে পারে। এক হচ্ছে যদি ট্রেড ডিল নিয়ে কোনো পজিটিভ আসে। কি পজিটিভ? না 15 তারিখে হয়তো পুতিনের সঙ্গে ট্রাম্পের একটা সমঝোতা হয়ে গেল, রাশিয়া যুদ্ধ থামালো, তাহলে তো আমাদের আর স্যাংশনের কোনো ব্যাপার নেই, আমরা তাহলে রাশিয়ার সঙ্গে তার জন্য আমেরিকা আমাদের পাঠাবে না। সেটা এফআইআই বাই করার একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ হতে পারে যদি এফআইআই হিউজ শর্ট আমাদের মার্কেটে, মানে টানা 5 দিন এফআইআই 10-এর নিচে। সুতরাং বুঝতেই পারছেন এর আগে এটা হয়েছে 2012 সালে, 2020 কোভিড টাইমেও এই ঘটনা ঘটেনি। সুতরাং এই একটা মার্কেট প্রচণ্ড শর্ট, সেই শর্ট থেকে একটা শর্ট কভারিং আসতে পারে। এখন এই শর্ট কভারিং কত অবধি মার্কেটকে নিয়ে যেতে পারে? আমাদের সোজা হিসেব একটা আছে, সেটা হচ্ছে যতটা মার্কেট এই রানে পড়েছে, মানে 669 থেকে 300, মানে প্রায় 1300 পয়েন্ট, ফার্স্ট জায়গা হবে হচ্ছে তার 33%, মানে 1/3। তাহলে 1300 পয়েন্টে 430 পয়েন্ট, মানে মোটামুটি ধরুন 350 থেকে 400 মানে 800। ফার্স্ট জায়গা হচ্ছে 25,800, কিন্তু তার আগে 25,500টা একটা ভালো রেজিস্ট্যান্স। তো 25,500 পেরোলে 25,800। আমি একটা শর্ট কভারিং আশা করছি, কিন্তু সেটা কবে আসবে আমার জানা নেই। আর পরের জায়গা হচ্ছে 25,000 বলছি বারবার, 24,800, 400 পয়েন্ট, 24,400 থেকে 400 পয়েন্ট, 24,800। তারপরের জায়গা 25,000। আপনি যদি ওপেন ইন্টারেস্ট দেখেন 25,000-এ হিউজ শর্ট আছে। তো 25,000 পেরোতে পারলে তখন মার্কেট নতুন করে আগের হাইটাকে পেরোবে কিনা সেই সব চিন্তা করা যাবে। আপাতত এইগুলো মার্কেটের কাছে, এবং ততদিনে কি খবর আসে সেদিকে লক্ষ্য রাখুন। হ্যাঁ, এটা স্বীকার করতে হবে যে আপনার এই ট্যারিফের ফলে ভারতীয় মার্কেটে একটা ফর দ্য টাইম বিং শর্ট টার্ম একটা প্রবলেম এসছে, কিন্তু এটাও জানুন আমাদের মার্কেট যদি এইটাকে আমরা মাথা উঁচু করে যদি এটাকে সামলাতে পারি, তো আমরা পরবর্তীকালে পোডিয়াম প্লেসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। ভারত একটা এই বিশ্বের যে ডাইনামিক্সটা, পাওয়ার ডাইনামিক্স, সেটা ভারত চেঞ্জ করতে পারে। উই মে বি ইন দ্য নেক্সট পাওয়ার হাউস অফ দ্য ওয়ার্ল্ড। তার কারণ কি জানেন? কেউ চায় না আর একটা পাওয়ার হাউস উঠে আসুক, সেইটা আমেরিকাও হয়তো চাইছে না, কিন্তু আমরা আশাবাদী যে ভারত এই জায়গা থেকে একটা নতুন পাওয়ার হাউসে পরিণত হবে। কারণ আপনার দেশ শক্তিশালী না হলে আপনার মার্কেট কোনোদিন শক্তিশালী হতে পারে না। ভারতের মার্কেট মাত্র 4 ট্রিলিয়ন, এটা মনে রাখবেন, 140 কোটির দেশ। সেখানে আমেরিকান মার্কেট 65 ট্রিলিয়ন, একা এনভিডিআই 4 ট্রিলিয়ন। সুতরাং আমাদের ওপরে যাওয়ার অনেক অনেক জায়গা আছে। হোপ ফর দ্য বেস্ট। সময় ভালো কাটুক, আপনারা ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।